আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আমি রুবেল আহমেদ, আমার নাটোর জেলা অন্তর্গত লালপুর উপজেলায় বাড়ি। পদ্মা নদীর পাশের কোনো এক গ্রামে বাস করি। আমি বর্তমান মাস্টার্সে পড়াশোনা করছি। আমি যে ঘটনাটি লিখলাম সেটা আমার সাথে ও আমার এলাকার 4 জনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি কতটা ভয়ের আমি জানি না, তবে সেদিনের কথাটি মনে হলে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে, তবে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘটনাটি 100% সত্যি। পদ্মা নদীর চর এলাকাতে ঘটে যাওয়া একটি ঘটনা। 2018 সালের অক্টোবর মাসের 2 তারিখের ঘটনা। অক্টোবর মাসে আমাদের পদ্মা নদীতে অন্য সময়ের তুলনায় বেশি পানি থাকে, কারণ জুলাই মাস থেকে বন্যা শুরু হয়। এ সময় পদ্মা নিজের রূপে জেগে ওঠে, পানিতে ভরে যায় পুরো নদী। চারিদিকে শুধু পানি আর পানি। আমাদের নদী পার হওয়ার একটি বিশাল চর। প্রায় 80 বছর আগে এই চরটি জেগেছে নদীর মাঝে। এই চরটি যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। হাজার হাজার বিঘা চর জেগেছে নদীর বুকে। বালির উপর আস্তরণ লেগে পড়েছে পলির মাটির। এখানে চাষাবাদ হয় আখ, চারিদিকে আখ আর আখ, পেয়ারা বাগান ও বিভিন্ন বনজ গাছ, চারিদিকে ঝোপঝাড়। এরপর আবার নদীর মাঝে যেন একটা দ্বীপ। আর ঘটনাটি এখানকার। এবার আসল ঘটনায় যাওয়া যাক। আমাদের নদীর পাড়ে একটি ইট ভাটা আছে, সেখানে একটি ফুটবল খেলার মাঠ আছে, যেখানে প্রতিদিন আমরা ফুটবল খেলি। প্রতিদিন সন্ধ্যার আজানের সময় আমরা খেলা শেষ করি। এরপর সবাই বাড়িতে যাই। নদীর পাড়ে কোনো বাড়িঘর নেই তেমন। প্রতিদিনের মতো খেলা শেষ করে বাড়ি যাব। হঠাৎ এক ভাই বলল, চল নদীর পাড়ে গিয়ে বসি। আমরা 5 জন নদীর পাড়ে গিয়ে বসলাম। দেখলাম নদীর পাড়ে একটি ছোট নৌকা বাঁধা। এই নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই সেখানে। এই নৌকাটি দিনের বেলায় মাছ ধরতে যায় এক জেলে। আর তাই নৌকাটি আমার এক ভাই বলল, নদীর ওপারে গিয়ে পেয়ারা খেয়ে আসি। প্রথমে রাজি হলাম না, কারণ আমি তেমন সাঁতার জানি না আর বিষধর সাপের ভয় আছে। প্রথমে রাজি না হলেও 4 জন রাজি হয়। বাধ্য হয়ে আমিও রাজি হলাম। এবার এই ছোট নৌকা নিয়ে আমরা নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন সন্ধ্যা, চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমাদের সবাই নৌকা চালাতে পারি আমরা, কারণ আমরা নদীর পাশেই আমাদের বসবাস। প্রথমে আমাদের নৌকা ভালোই চলছিল। একজন নৌকার হাল মারছে, একজন নৌকার বৈঠা পড়ছে। খুব জোরে যাচ্ছিল আমাদের নৌকাটি। নৌকা যখন মাঝ নদীতে গিয়ে হঠাৎ আমাদের নৌকাটি থেমে যায়। ভাবলাম হয়তো নদীর মাঝে চর পড়েছে, তাই হয়তো নৌকা বেঁধে গেছে। এটা সবাই স্বাভাবিকভাবে নিল, কিন্তু আমরা দেখলাম অনেক পানি। এখানে নৌকা বেঁধে যাওয়ার কোনো কারণ নেই। অনেক কষ্ট করে আস্তে আস্তে নদীর ওপারে নৌকা নিয়ে পার হলাম। তখনও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু দেখলাম আকাশে মেঘ নেমে আসছে, চারিদিকে অন্ধকার ছেয়ে যাচ্ছে। তখন ভাবলাম আমরা যাব না, আমরা নৌকা নিয়ে আমাদের এলাকায় ফিরে যাব। নদীর পাড়ের একটু দূরেই একটা বিশাল পেয়ারা বাগান। সবাই বলল আমাদের পাড়ে যেতে তো আর 30 মিনিট সময় লাগবে, তার চেয়ে আমরা পেয়ারা বাগানে পেয়ারা পেরে নিয়ে আসি। আর এটার জন্য তো এখানে আসা। রাতে পেয়ারা বাগান দেখাশোনা করার জন্য পাহারাদার থাকে, তাই সাবধানে পেয়ারা পাড়তে হবে, ধরা খেলে জরিমানা হবে। এই চরে পেয়ারা বাগানের পাহারাদার ছাড়া একটি মানুষও থাকে না রাতের বেলায়। যেভাবে সেই কাজ। 3 জন পেয়ারা পাড়তে গেল, আমি আর সিরাজুল নৌকার উপর বসে রইলাম, কারণ নৌকা বেঁধে রাখার জায়গা ছিল না। তাই নৌকাটি ভেসে অন্য জায়গায় চলে যেতে পারে। তাই আমরা 2 জন নৌকার উপরে বসে গল্প করছিলাম। 10 মিনিট পর বড় ভাই মনোয়ার অনেকগুলো পেয়ারা নিয়ে এলো, কিন্তু এখন 2 জন আসে নাই। অনেকক্ষণ পর একজন আসলো অনেকগুলো পেয়ারা নিয়ে, কিন্তু শুভ নামের এক ভাই আর এলো না। শুভকে নিয়েই আমাদের সাথে প্রথমে ঘটনা শুরু হলো। দেখতে দেখতে 20 মিনিট চলে গেল, কিন্তু শুভ এলো না। 2 জন গিয়ে পেয়ারা বাগানের চারিদিকে খুঁজে এলো, কিন্তু কোথাও শুভকে পাওয়া গেল না। এমন করে 1 ঘন্টা পার হলো। তখন আমরা ভাবলাম হয়তো পাহারাদারের হাতে ধরা পড়েছে, তাই আসছে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সবাই গিয়ে পাহারাদারের কাছ থেকে মাপ চাবো, শুভকে ছাড়িয়ে আনবো। অনেক কষ্ট করে ছোট নৌকাটি পাড়ে উঠালাম। সবাই নৌকার হাল বৈঠা হাতে নিলাম। চরে এত পরিমাণে সাপ তা মুখে বলা যাবে না, বিষধর সাপ। আর আমাদের কাছে কোনো মোবাইল বা টর্চ নেই, তাই আল্লাহর নাম নিয়ে শুভকে খুঁজতে লাগলাম। শুভ নাম ধরে চিৎকার করতে লাগলাম। আখের ক্ষেত, পেয়ারা বাগান, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। কখনো পড়ে যাচ্ছি মাটিতে। আমরা এত ডাক দিচ্ছি, কিন্তু ওর কোনো সাড়া নেই। আমরা পুরো পেয়ারা বাগান ঘুরলাম আর ডাকলাম শুভ শুভ, কিন্তু কেউ নেই কোনো পাহারাদার। ভাবলাম আজ হয়তো পাহারাদার আসে নাই, বা হয়তো তিনি রাতে থাকে না। আমরা তখন চরম বিপাকে পড়লাম। তাহলে শুভ গেল কোথায়? অন্ধকার কালো মেঘ, পুরো আকাশ ছেয়ে গেছে। আমরা যদি শুভকে না নিয়ে যাই, তাহলে ওর পরিবারের কাছে জবাবদিহিতা করতে হবে। আর তার যদি শুভর সাথে খারাপ কিছু হয়, তাহলে পুলিশ আমাদের 4 জনকে গ্রেফতার করবে। এটাও ভয় হচ্ছিল। সবাই অনেক টেনশনে পড়ে গেলাম। অন্ধকার, সাপেরও ভয় আছে। আবার কি তাকে রেখে চলে যাই। আমরা সবাই ভাবছিলাম আমাদের এলাকাতে আরো লোক নিয়ে এসে খুঁজবো, কিন্তু আমরা যদি গ্রামের লোকজন ডাকতে হয় তাহলে অনেক সময় ব্যাপার। তাই শুভ যদি এসে নৌকা না পায়, তাহলে সে ভয়ে মারা যাবে। কারণ
এই পারে তো আর নৌকা নেই। সবাই বললাম আমরা আগে ভালো করে খুঁজে দেখি। এদিকে আমাদের সাপ যদি কামড় দেয় ভয়ে গা ঝমঝম করছিল, কিন্তু কি আর করার আছে আমাদের? সবকিছু মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। আমরা সবাই চিৎকার করে ডাকছি শুভকে, কিন্তু কোথাও সাড়া নেই। চারিদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। আমরা অন্ধকারে কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই। আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটার পর শুভর কোনো খোঁজ পেলাম না। যত হাঁটছি ততই কালো অন্ধকারে গভীরতা বাড়ছে। হঠাৎ দেখতে পেলাম একটা গভীর জঙ্গল, ছোট ছোট গাছপালা, চারিদিকে অন্ধকার। আমাদের মধ্যে একজনের চোখে পড়ল অতটাই আলো মিটমিট করে জ্বলছে এই জঙ্গলের ভেতর। আমরা ডাকলাম শুভ, কোনো উত্তর নেই। আবার ডাকলাম শুভ, আবারও কোনো উত্তর আসলো না। আমরা সাহস করে জঙ্গলের ভেতরে গেলাম। গাছ ছমছম করছে সবার। ভেতরে গিয়ে দেখি শুভর মোবাইলের টর্চ চলছে। এক শুভ ছাড়া আমাদের কারো কাছে মোবাইল ছিল না। দেখলাম শুভর মোবাইলটি মাটির ওপর পড়ে আছে, আর শুভ মাটিতে হাঁটু পেরে বসে আছে, কোনো কথা বলছে না। আমরা এত ডাকলাম, কোনো কথা নেই। আমি গায়ে হাত দিতে শুভ চিৎকার করে উঠল, মা। আমি বললাম, কি হয়েছে তোর? সে কিছুই বলতে পারল না, ভয় থরথর করে কাঁপছিল। কিছুক্ষণ পর শুভ বলল, ভাই আমি কোথায়? তোমরা কোথায় গেছো? আমরা বললাম, কি বলছিস তুই? 1 ঘন্টার বেশি সময় ধরে তোকে খুঁজছি, আর তোর সাথে আমরা ছিলাম কেমন করে? আমরা আর কিছু বললাম না শুভকে। এবার শুভকে নিয়ে নদীর পাড়ে আসলাম। তখন শুভ বলছে, ভাই আমি এত দূরে এলাম কি করে? আমরা শুভর কাছে জানতে চাইলাম কি হয়েছিল তোর সাথে। তখন শুভ বলতে শুরু করলো, আমি যখন পেয়ারা বাগানে পেয়ারা পাচ্ছিলাম হঠাৎ আমার গা শিরশির করে উঠল। একটু দূরে চোখ গেল, আমি দেখলাম একজন কালো কাপড় পরা কে দাঁড়িয়ে আছে, হাসছে। আমি মোবাইলের টর্চ চালু করি, দেখলাম কেউ নেই। আবার টর্চ বন্ধ করতেই সেই হাসির শব্দ। আবার টর্চ চালালাম, কেউ নেই। আমি যখন পেছনের দিকে তাকালাম দেখলাম তোমরা সবাই দাঁড়িয়ে আছো। এবার তোমরা সবাই হাঁটা শুরু করলা, আমিও পেছন পেছন হাঁটা শুরু করলাম, কিন্তু কেউ কোনো কথা বলছো না। আমি এতগুলো কথা বললাম, কেউ সাড়া দিল না। হাঁটতে হাঁটতে সবাই যেন অদৃশ্য হয়ে গেল। আর তখন থেকে শুরু হলো ভয়ঙ্কর হাসির শব্দ, শত শত মানুষের হাসির শব্দ। আমি প্রচন্ড ভয় পেলাম, কোথায় যাবো ভাবছিলাম, কিন্তু কোনো রাস্তা নেই, সবই নতুন। হঠাৎ করে অন্ধকার দেখলাম শত শত লাল রঙের চোখ আমার দিকে তেড়ে আসছে। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলাম কালো কাপড় পরে আমার চারিদিকে শত শত মানুষ আর লাল রঙের চোখ। মোবাইল আমার হাত থেকে মাটিতে পড়ে যায়। তখন ওদের মধ্য থেকে একজন বলছে, মাটিতে বসে পড়। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। তখন চারিদিকে বড় বড় সাইজের বিড়াল ডাকছে, শত শত কুকুরের ডাক শুনতে পাচ্ছি, মানুষের কান্না, আর বলছে দাঁড়িয়ে যা। কিন্তু কিন্তু কি যেন বলছে, দাঁড়িয়ে যাস না, বসে থাক, তাহলে বা তোকে মেরে ফেলবে, একটু পরে সব ঠিক হয়ে যাবে তোর। আমি একটু নড়াচড়া করতে পারছি না, পুরো শরীর যেন স্থির হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মনে হয় দেহ থেকে এখনই প্রাণটা বেরিয়ে যাবে। কুকুর, বিড়াল আর শত শত মানুষের তাণ্ডব। এবার শুভ বলল, হঠাৎ দেখি তোমরা আমাকে ডাকছো, কিন্তু শত শত মানুষের কান্নার শব্দ। তোমাদের কারো কথা ভালো করে শুনতে পাচ্ছিলাম না, আর আমার মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছিল না। আর যখন আমার শরীরে হাত দিলে তখন সবকিছু যেন হারিয়ে গেল। তখন আমার শরীরটা এত হালকা লাগলো তোমাদের বোঝাতে পারবো না। আর এই কথাগুলো বলে শুভর কাছ থেকে শুনলাম এবং আমাদের প্রচন্ড ভয় লাগতে শুরু করে সবাই আল্লাহর তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমরা নৌকাতে উঠলাম। তখন থেকে শুরু হলো আমাদের সাথে একটি ঘটনা। নদীর পানি উত্তাল এবং উথাল পাথাল অবস্থা শুরু হলো। এতক্ষণ সবকিছু ঠিকই ছিল, কিন্তু কে যেন কি হচ্ছে আমরা বুঝলাম না। আকাশে মেঘ আছে, অন্ধকার আছে, কিন্তু কোনো ঝড় নেই। কিন্তু মনে হচ্ছে নদীর পানির নিচে প্রচন্ড আকারের ঝড় হচ্ছে। নৌকার ওপর পানি উঠতে শুরু করলো। সবাই তখন ভয় চিৎকার শুরু করলাম, বাঁচাও বাঁচাও, কিন্তু কারো কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমরা জোরে জোরে নৌকা চালাতে লাগলাম, কিন্তু নৌকার মাঝ নদীতে যে আর যেতে চাইল না। আমরা দাঁড়িয়ে আছি এক জায়গাতে। হঠাৎ দেখি কালো ছায়ার মতো শত শত লোক নদীর পাড়ে বসে হাসছে, আর চরের মাঝখান থেকে আমাদের দিকে ঢিল ছুঁড়ে মারছে। কিন্তু একটা বিষয়, ঢিল আমাদের নৌকার ভেতর পড়ছে, কিন্তু আমাদের গায়ে আঘাত করছে না। এদিকে নৌকায় উতাল পাতাল অবস্থা। মনে হয় নৌকা এবার সত্যি সত্যি ডুবে যাবে, আর আমরাও ডুবে যাবো। হঠাৎ দেখি শত শত লোকগুলো পানির ওপর দিয়ে আমাদের দিকে ছুটে আসছে। এমন সময় কোথা থেকে যেন একটা বিশাল কালো ছায়া আমাদের মাথার উপরে আসলো এবং কান্নার সুরে বলল, আযান দে, আযান দে। আমরা সবাই আযান দেবার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো আযান বের হচ্ছে না। ওইদিকে শত শত কালো ছায়া আমাদের দিকে তেড়ে আসছে। হঠাৎ আমার মুখ থেকে আযান বের হলো, আমি আযান, কিন্তু আমার আযান সঠিক হচ্ছে না, বারবার আযান ভুল হচ্ছে। এবার হঠাৎ সঠিকভাবে আমি চিৎকার করে আযান দিচ্ছিলাম। কালো ছায়া এখন আমার মাথার উপরে দেখলাম শত শত কালো ছায়া আমাদের চারিদিকে ঘিরে আছে। এবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। ওই শত শত লোকগুলো এবার হাসছে না, এবার সবাই চিৎকার করে কান্না করছে, আর আমি আযান দিয়ে যাচ্ছি। সবাই জোরে জোরে নৌকা চালাচ্ছে। হঠাৎ আমাদের মাথার উপর কালো ছায়া মিশে গেল। শত শত লোক বলছে, বেঁচে গেলি, আর সবকিছু নিমেষে হারিয়ে গেল, পানির সাথে মিশে গেল। নৌকাও আমাদের পাড়ে এসে ফেললো, কিন্তু সেখান থেকে নৌকা নিয়ে গিয়েছিলাম সেখানে আসতে পারি নাই। আমাদের ওই পাড়ের অন্য এক জায়গায় নৌকা ফিরল হাতে। হয়তো অন্ধকার, তাই ঠিক পাড়ে আসতে পারিনি। পাড়ে এসে দেখি আমাদের সবার বাড়ির লোক নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে, আমাদের খুঁজতে এসেছে। দেখলাম রাত 11টা 20 বাজে। বাড়ির লোকজনকে দেখার পরই সবাই শান্তি পেলাম, বেঁচে গেলাম নিশ্চিত মৃত্যুর হাত থেকে। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে
বাড়ি গেলাম। আমাদের মাথার উপরে কালো ছায়াগুলো কি ছিল আলো জানি না, কিন্তু কেন আমাদের সাথে এইরকম ঘটনা ঘটলো তার ব্যাখ্যা নেই। পরের দিন সবাই প্রচন্ড জ্বর এসেছিল, কিন্তু আমি সুস্থ ছিলাম। এছাড়াও আমাদের কোনো ক্ষতি হয়নি। এখন আমরা সবাই সুস্থ আছি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। ভালো থাকবেন। তো এই জিনিস আমার অবস্থান স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় সরাসরি উপস্থিত হয়ে বলা সম্ভব না, তাই ইমেইলের আশ্রয় নিচ্ছি। পড়ে শোনালে আনন্দিত হব। ইদানিং অদ্ভুত কর্মকাণ্ডই হচ্ছে আমার সাথে, যা পরে আবার লিখে পাঠাবো। সরাসরি ঘটনায় যাই। টিউশন জীবনের সাথে কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। স্টুডেন্টদের স্কুল টাইম শেষ হওয়ার সাথে সাথে আমার টাইম শুরু হয়। 5টা টিউশন করাই। বিকাল 3টা থেকে রাত 10টা, 10:30 পর্যন্ত চলতেই থাকে। ক্লাস 8-এর একটা, 9-এর সায়েন্সের 2টা, এসএসসি ক্যান্ডিডেট সায়েন্সের 2টা। রাত 8:30টায় সায়েন্সের 9-এর যে স্টুডেন্ট তার বাসায় যেতে হয় পড়াতে, যার বাসা খানিকটা দূরে। যাওয়ার পথে পিচ ঢালা রাস্তা শেষ করে শুরু হয় ইটের রাস্তা, যার অপোজিট সাইডে বিশাল এক নিঝুম দিঘি। এই রাস্তাটা দিয়ে গেলে দ্রুত যাওয়া যায়, তাই এটা দিয়ে যাই। এটা ছাড়া আরো 2-3টা রাস্তা, সেটাও যাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হলো এই রাস্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কেউ সন্ধ্যার পরে এখান দিয়ে যাওয়া আসা করে না। কিন্তু আমার ভূত বা প্রেতাত্মা বা সামথিং এলস, এগুলোতে কোনো বিশ্বাস নেই। জিনপুরীর অস্তিত্ব আমি স্বীকার করলেও এসব মানি না। মংলা পৌরসভাটা উন্নত গ্রাম্য না বললেই চলে। অনেক ভৌতিক কার্যকলাপ ছিল, যা মা খালাদের মুখে শুনেছি। আমি পার্সোনালি ভূতের এক্সপিরিয়েন্সের শখও করেছি। উল্লেখ্য, আমি ক্লাস 3 থেকে অনার্স লাইফে টিচিং এর 3-4টা বছর চট্টগ্রামে শেষ করেছি। মংলায় এসেছি মাত্র 3-4 মাস। মূল ঘটনায় যাই। যে নিঝুম রাতের কথাটা বললাম, সেখানে সর্বমোট 3টা মোড় আছে। দ্বিতীয় মোড়ের ল্যাম্পপোস্টটায় বাতি প্রতি রাতেই নিভে, জলে জলে নিভে। আমি প্রতিদিন যাওয়ার সময় ভাবি, এটা কেউ কেন ঠিক করে না? ওটা শেষ করে মোড়টা ঘুরলে যে রাস্তাটা আসে তা সম্পূর্ণ নিভৃত, নীরব, অন্ধকারাচ্ছন্ন। এক পাশে দেয়াল, অন্য পাশে নিশ্চুপ বাড়ির ব্যাক সাইড। গত 3-4 দিন ধরেই বৃষ্টি হওয়ায় রাস্তায় পানিও জমেছে। গত রাতে যাওয়ার সময় ভাবছি লাইটটা ঠিক করলে কেমন হয়। সাথে সাথে মাথায় আসলো, নাই টেস্টার, নাই টেপ, কিভাবে ঠিক করব? তাও দেয়ালটায় হাত দিয়ে দেয়ালের উপরে ওঠার চেষ্টা চালালাম, কিন্তু আশ্চর্যজনক বিষয়, তখনই লাইটটা একদম নিভে গেল। ব্যাপারটা বুঝলাম না। আমি ঝটকা খেয়ে নেমে দাঁড়ালাম। পদার্থ বিজ্ঞানের কোন থিওরির সাথেই এটা যায় না। আর আমি ইট স্পর্শের সাথে সাথেই লাইটটা জ্বলে উঠল। আমি প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে আবার হাঁটা শুরু করলাম। যেহেতু আমার ফিরতে 10:30টারও বেশি হয়, তাই অপেক্ষাকৃতভাবে রাস্তার আরো বেশি অজানা আর নিভৃত মনে হয়। তাও আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে মনে মনে বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করতে করতে মোবাইলের ফ্ল্যাশ অন করে হেঁটে আসি। কারণ নিজের উপার্জিত অর্থে যদি ভালো থাকতে পারি, সেটাই সর্বোত্তম। আজও সেই একই রাস্তা দিয়ে সেই স্টুডেন্ট শুভকে পড়াতে যাচ্ছি। সারাটা দিনই বাজেভাবে কাটলো। দুপুরে বাসায় ঝগড়া হলো, তাই মেজাজ খারাপ। সেজন্য অন্যমনস্ক ছিলাম। অন্যদিন শুভর বাসায় পৌঁছাতে 10-12 মিনিট লাগে। আজ সেখানে 19 মিনিটেও পৌঁছালাম না। সে ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ালাম। আজ বাতিটা একদমই চলছে না। রোড লাইট, তার উপর এডুকেটেড এরিয়ার, তাছাড়াও অন্য সবগুলো চলছে, কিন্তু ওটা চলছে না কেন? খটকা লাগলো। এমনিতেই মেজাজ ভালো না, মানসিক অবস্থাও খারাপ, তাই ভাবলাম আজ অন্য কিছু করব। বেশ উঁচু দেয়ালটায় উঠলাম। ল্যাম্পপোস্টটার সমস্যা জানার প্রচেষ্টায় উঠেই দেয়ালের অন্য পাশে দেখলাম এত অন্ধকার মেবি আগে কখনো দেখিনি। একটা দোতলায় বাড়ির বাতি জ্বলছে, সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠছে, কিন্তু চারপাশে দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত। কিন্তু এটাও ভাবছি যে পরিত্যক্ত বাড়িতে লাইট জ্বালাবে কে? তাই সিউরিটি পেলাম না বাড়িতে কার বসবাস। একবার ভেবেছিলাম লাফ দিয়ে নামবো, ফের ভাবলাম শুভর ভেবে যদি কেউ মার দেয়, তাই দেয়াল থেকে নেমে গেলাম। আমি যেই ইটের রাস্তায় নামলাম, সেই আপনা আপনি বাতিটা চলে উঠল। ব্যাপারটা বিস্ময়কর, ভয় পাচ্ছিলাম না, বাট যথেষ্ট কৌতূহলী হয়ে উঠলাম। তাই ভাবলাম আজ গিয়ে শুভকে জিজ্ঞেস করব। 3-4 মিনিট হেঁটে শুভদের বাসায় পৌঁছালাম। পদার্থ বিজ্ঞানের
দুইটা সৃজনশীলের সমাধান করিয়ে ওকে জিজ্ঞেস করে জানলাম যা তা আমারই বিশ্বাস হয়নি, যদিও ওকে বুঝতে দেয়নি। শুভ বলছিল, স্যার ওই বাড়িটা তো কেউ থাকেই না। আমার বুদ্ধি হবার পর থেকেই দেখছি ওখানে ভয়ে কেউ যায় না। কোনো ভয় কেন ভয় পায় বা কিসে ভয় পায় তাও জানি না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কখনো চেষ্টা করোনি? ও বলল, না স্যার, আমার ওইসব শখ নেই। স্যার আপনি ওইটার পেছনের রাস্তা দিয়ে আসেন, ভয় লাগে না? না বলেই উত্তর দিয়ে আবারও পড়ানো শুরু করলাম। এসবের পর একটাই কথা মনে হলো, আমি দেখলাম লাইট জ্বলে। ও বলল, কেউ থাকে না, অনেক বছর। বিশ্বাসই হলো না, তাই আরো আগ্রহী হলাম ওটার ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আজ না। তাই বলে গোসল করতে গিয়ে পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়ে বুকে হাতে বেশ ব্যথা পেয়েছি। শুভকে পড়িয়ে বের হয়ে শুকনো জায়গায় হোঁচট খেলাম। দিন রাত দুইটাই বাজে কাটছে, ইচ্ছে করছে না বাসায় ফিরে যাই। তবু মানুষরা ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই করে বা করতে বাধ্য হয়। গত 17 তারিখ, অর্থাৎ 17-9-19 সেই ইটের রাস্তায় প্রবেশের সাথে সাথেই বুঝলাম নোংরা কচুরি পানায় ভর্তি দেখিটা কিছু একটা চলাচল করছে। বেশ কিছুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই চক্ষু গোচর হল না আমার। ফের হাঁটা শুরু করলাম ছাত্রের বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর প্রথম মোড়টাতেই গাছের ওপর কিছুটা আওয়াজ পেলাম। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওদিকে তাকাতে একটা তরতাজা ডাল আমার সামনে এসে পড়ল। এত রাতে বাদুর বা অন্য কোনো বিরাট আকৃতির পাখি ছাড়া আর কেউ এটা করবে না বিশ্বাস নিয়ে ফের হাঁটলাম। ওই ল্যাম্পপোস্টের কাছে যেতেই ল্যাম্পপোস্টের দেখি যে আলো নেই। দেয়ালে উঠে ভেতরে পরিত্যক্ত বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম ওখানেও আলো নেই। ইলেকট্রিসিটি আছে কিনা নিশ্চিত হতে এদিক ওদিক তাকালাম, না, সব ঠিক আছে, শুধু এখানেই গোলমাল। পড়াতে যাওয়ার দেরি হচ্ছে দেখে দেয়াল থেকে নামলাম, কিন্তু এখন খানিকটা বিস্মিত, কারণ ল্যাম্পপোস্টের বাতি জ্বলে উঠছে দেখে আমার মধ্যে খটকা লাগায় আবারও দেয়ালে উঠলাম। দেখলাম বাড়িটার আলো চলছে, নিজের শরীরটা ঘামাচ্ছে, অথচ তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল যা গায়ে লাগে না বললেই চলে। তবে আমার তখন মাথা ঘামানোর কোনো মানেই নেই। 20-9-19 দিনের বেলা ওখানে গেলাম, কিন্তু কিছু বুঝে উঠতে পারলাম না। মুরব্বী একজনের সাথে সব বললাম, উনি বলেন, বাবা এত সাহস দেখিয়েন না, রাস্তা দিয়ে এইটা ছেড়ে অন্য রাস্তা দিয়ে এসেন। আমি আচ্ছা কাকা বলে সায় দিলাম ঠিকই, কিন্তু আমার কৌতূহল ওনার কথার পরে আরো দ্বিগুণ বেড়ে গেল। আপাতত এইটুকুই ছিল, সামনে কিছু ঘটলে অবশ্যই আবার লিখব। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। ঘটনাটা শেষ হয়নি, বরং বলতে পারি শুরু হয়েছে। এখন তো চারিদিকে সবাই সিরিজের প্রতি ঝুঁকছে। দেখা যাক পরবর্তী ঘটনার জন্য আপনাদের একটু অপেক্ষায় থাকতে হবে। সুতরাং এই ঘটনাটা আমি পড়লাম এই জন্যই যে এই ঘটনার পরের অংশটুকু জানার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। পড়লাম এই জন্যই যে এই ঘটনাটা আসলেই কতটা রহস্যময় সেটা আমরা জানবো, এবং এইটা আমাদের কিছুটা হলেও ভাবাবে, আমাদের চিন্তিত করবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম স্টোরিতে, এবং এইটা 4 জানুয়ারিতে এই স্টোরিটা আমরা শুনেছিলাম। এটা ছিল ওই দিনের সেকেন্ড স্টোরি। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাওয়া, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণির সাথে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ পড়ল আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাচ্ছে, লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণির চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম, যা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এদিকে আমি সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়লো, বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলল, ধুর, ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম।
আরেকটা অবাক করার কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে। হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সেই অবয়বটি আমার হাঁটুর উপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটলো সেটা আল্লাহই ভালো জানেন। মনে হচ্ছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা, হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আরেকটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলা বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার। ঘটনাটা শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। খুব দুরন্ত আর চটপটে ছিলাম আমি। একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে, আর বাড়ির উঠোন থেকে 30-40 গজে দূরেই বাঁশবাগান, আর সেখানেই আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেওয়া হয়েছে। যাই হোক, খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে। আর তাই আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানে লুকোবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম 2 বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক 8 থেকে 9 দিন হয়েছিল কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা, আর কোন প্রাণী যেন ওর ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য। লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি, কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করলো। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করে বুঝতে পারতো আমার বন্ধু, এজন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোনো এক দিক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি, কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি নিতে আসি, আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম ভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আযান শুনতে পেলাম। কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকি দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মনি মনি, বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য। এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে। ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম, আর শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে।
তখনই আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে মাথায় ঢুকলো আমার জামাকে টান দিল। সামনে যাস নে, পুলিশ আসছে। কে বলল? তখন কেন জানি না নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো। বালাকাটা মানুষ, আগুনের ঘোড়া, লেজওয়ালা পেতনি ছাড়াও আরো অনেক কিছু কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠল বুকের ভেতরটা। আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি, কথাটা তখনই মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই, আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম। দেখি একটা ভুতুম প্যাঁচার মতো পাখি, যার চোখ দুটো আগুনের মতো জল জল করছে, আর জ্বলন্ত আগুনের মতো দুটো ডানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই, আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে ঝাপটাতে আমার দিকেই আসছে। হঠাৎ সামনের দিকে কিছুর সাথে বাড়ি খেলাম, ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক। আল্লাহ আল্লাহ বলে জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, চাচা, চাচি, পাড়া প্রতিবেশী সহ 50-60 জনের মতো মানুষ আমাদের বারান্দায়। সকাল হয়ে গেছে, আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে, অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। আর আমাকে ওইরকম রক্তাক্ত অবস্থাতেই এশার আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর কাছে জানতে পারে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখনই আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরে পড়ে থাকতে দেখে সেখান থেকে আমাকে বাড়িতে এনে ডাক্তার দিয়ে আমার বাড়ি যাব। সকালে জ্ঞান ফিরলেই মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে। কিন্তু ওই ঘটনার পর দিনই রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার উপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখলাম না, এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছি। কিন্তু পরী আমার সাথে কি কি করলো এবং পরী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর এবং অলৌকিক চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখব, গুছিয়ে আপনি যে ঘটনাটা শুরু করবেন সেই ঘটনাটা আসলে এখনো ঘটছে এবং সেই ঘটনাটা শেষ হচ্ছে না কোনোভাবে, এবং আপনি এখনো সাফার করছেন প্রতিদিনই। এবং এইখানে আপনার মা আপনার সঙ্গে এসেছেন, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এসেছেন, এবং আপনি নিজেও আপনার কাছ থেকে প্রথমে শুনি যে ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে, তারপর এই ঘটনাটা শুরু হয়েছিল 2010 সালে, যখন আমরা উত্তরাতে থাকতাম। কামারপাড়া নামে আমরা একটা জায়গায় ছিলাম, ওইখান থেকে ঘটনাটা শুরু হয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম, এটা 2010 সালের কাহিনী। তখন আমি আগে থেকে ভূত এফএম শুনি, তখন থেকে মানে কিছুটা যখন দেখতাম মনে করতাম যে হ্যালোসিনেট হচ্ছে বা অন্য কিছু এই টাইপের, সবসময় এগুলো ভেবেই এগুলোকে পাত্তা দিতাম না। আর এই একদিন আমি বসেছিলাম, ওই দিনও শুক্রবারই ছিল, ভূত এফএম শুনবো, এরকম বেশি রাতও না, 10:30 11টা এরকম টাইম হবে। আমি একটু বাসার ডিটেলসটা দিয়ে নিই। আমরা ছিলাম 3 তলাতে, আর সামনে একটা বাসা ছিল 3 ফিট, ওইখানে একটা বড় আম গাছ ছিল, ওইখানে মানে কিছু ঝামেলা ছিল। যাই হোক, তো ওইখানে আমি বাসায় যখন জি তোমার ওখানে যখন ওর যে সময় বাসা ছিল কিরকম টাইম ছিল? ওই টাইমটা ছিল 10:30 থেকে 11টা পর্যন্ত। ওই টাইমে আমি জানালার কাছে বসেছিলাম, হঠাৎ দেখি যে একটা মেয়ের মতো, মানে আকৃতিটা মেয়ের ছিল বাট ফেস দেখা যাচ্ছিল না, মানে বয়স্ক ছিল কিছুটা। যাই হোক, ওরকম একটা মেয়ে ছিল বসা। ওই মেয়েটা তখন মানে মুখটা লুকানোটাই বসা ছিল। তখন আমি তাকিয়েছিলাম, ডাকি। এইসব ছিল চালের উপরে বসা ছিল, যেটা হাত পা এক জায়গায়, যেটাকে আমরা বলি হামাগুড়ি টাইপের দিয়ে ওভাবে করে বসা ছিল, চুলগুলো সামনে দিকে ছিল, দিয়ে চালের উপর বসেছিল। হ্যাঁ, তারপর আমি কিউরিওসিটি বশত মেয়েটাকে ডাক দেওয়ার পরে কিছুক্ষণ ডাকাডাকির পরে সে অ্যান্সার করে না বা তাকায় না। অনেকক্ষণ পরে যখন আমার রাগ হয় তখন একটু আমি ডাক দিই, তখন সে যখন তাকায় আমার দিকে, মানে ফেসটা কেমন ছিল এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। একে তো মনে হচ্ছে তাকিয়ে আছে, বাট তার চোখটা মানে দেখা যাচ্ছে না, একদম ফুল একটা মানে ছায়া টাইপের কিছু দেখা যাচ্ছে। এত ভয়ানক ছিল এটা, যেটা বলে এক্সপ্লেন করা আসলে সম্ভব নয়। একদম ফুল তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছিল যে এখনই হয়তো আমাকে এসে ধরবে বা কিছু বলবে। অনেক রাগান্বিত ভাবে তাকিয়েছিল।
এই ছিল আমার প্রথম কাহিনী। মানে আপনি হচ্ছে ওই আপনার এখন যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো তো খুব সিভিয়ার। আপনি আপনার হাজবেন্ড আছেন, যেমন আপনি ওনারা বলছিলেন যে আপনার সামনে চোখের সামনে মুহূর্তের মধ্যে আপনার হাতে বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়, বিভিন্ন হ্যাঁ, জায়গায় বিভিন্ন ধরনের স্ক্র্যাচ পড়ে, তারপর আরবি ওয়ার্ড ওঠে কিন্তু উল্টো, তারপর খ্রিস্টানদের যে ক্রস আছে সেটাও উল্টো হয়, মানে এরকম ধরনের কিছু চিহ্ন হয়, মানে আবার বিভিন্ন ওয়ার্ড লেখা ওঠে। এখানে আমি তোমার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি সবার জন্য। সেটা হচ্ছে ও যেটাকে দেখেছিল সর্বপ্রথমে চালের উপর যেটা কথা বলছে, এই জিনিসটাই আমাদের ধারণা মতো, এবং আমরা অনেক হুজুর দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, তাদের সবার ভাষ্য অনুযায়ী এই জিনিসটাই সেই জিনিস। ইভেন অনেক ক্ষেত্রে যখন হাজির করে জিন হাজির করা হয়েছে আজ পর্যন্ত অনেকবার, করানোর পরে প্রত্যেকবার স্বীকারোক্তি এসেছে ওর এখন পর্যন্ত যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সেই সময় থেকে শুরু হয়েছিল, এবং সে যখন চালিয়ে বসেছিল তখন যখন তাকে ও ডেকেছিল ও তখন থেকে এসেছে ওর সাথে। আর এইটার মেইন প্রবলেমটা শুরু হয় আমাদের বিয়ের পরে থেকে। বিয়ের প্রথম থেকে আমি অনেকটা এথিস্ট টাইপের ছিলাম, যে আমি ধর্ম বিশ্বাস করতাম না, কোনো কিছু বিশ্বাস করতাম না সেভাবে করে এথিস্ট ছিলাম। বিয়ের প্রথম দিকে ওর কিছু কিছু সিমটম দেখা দেওয়া শুরু করলো। এটা হচ্ছে গিয়ে অক্টোবরে 2017 সালে মিরপুরে আমাদের বর্তমান যে বাসায় আমরা অবস্থান করছি এই বাসায়, যে ও অনেক সময় দেখা যেত আমার উপর রাগ করছে, করে আমাকে মারতে চাচ্ছে। একদিন শুয়ে থাকতে থাকতে আমার আঙুল ধরে বলছে যে তোমার আঙুলটা আমি ভেঙে দিই। আমি চিন্তা করেছি যে হয়তো রাগ করেছে বা দুষ্টুমি করছে, এরকম চিন্তা করে বলেছি যে তাহলে ধরো ভেঙে দাও। তখন আমার মা দেখেছে যে ও ভাঙতে গিয়েছে পুরোপুরি, আমি টান দিয়েছি, মা দেখেছে দেখে ওকে বকা দিতে দিতে তখনও বলছে যে আমি এরকম করিনি, তো না আমি এটা করিনি। তখন আমরা চিন্তা করলাম হয়তো কোনো মেন্টালি প্রবলেম হতে পারে, এরকম তো সাধারণ হয় মানুষের, নতুন পরিবেশে এসেছে, এত টানাটানি গিয়েছে, বিয়ের একটা সিজন গিয়েছে, এই জন্য এটা হয়েছে। কিছুদিন যেতে না যেতে আমাদের বাসায় কিছু লোকজন আছে, আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে ওর হাতে একটা বাইটের চিহ্নটা পুরোপুরি সাপের দাঁতের মতো, 3টা দাঁত, বাচ্চাদের দাঁতের সাইজের মতন গ্যাপ করে সাপের মতন 3টা দাঁত। ও মানে আমাদের কাছে এসে হাতটা দেখিয়ে পুরো কান্না করে ফেলেছে যে আমার কি এখনো কামড়াচ্ছে কি যেন। দেখো আমরা ঠিক বুড়া আঙুলের সাইড থেকে, রাসেল ভাই আপনি দেখতে পারবেন এইখান থেকে 3টা দাঁতের দাগ একদম সাপের মতো, ঠিক নিচের দিকটায়। আমরা চিন্তা করছি হয়তো অ্যালার্জি বা এই টাইপের কোনো কিছু হবে, যেটা অ্যালার্জি টাইপের কোনো কিছু একটা দাগ পড়েছে। তার কিছুদিন পরে আমার এক ফ্রেন্ড আমার দেশের বাড়ি থেকে ঢাকায় বেড়াতে আসে তার ওয়াইফকে নিয়ে। আসলে আমাকে ফোন দেয় যে নতুন বিয়ে করেছিস, আমি আসি তোর বাসায়। তার মধ্যে আমরা তাকে নিয়ে আসি, বাসায় নিয়ে এসে আমরা রাত্রে আনুমানিক 3টা পর্যন্ত আড্ডা দিয়ে আমরা আমাদের রুমে যখন শুতে যাওয়ার আগে আমি আর আমার ওয়াইফ মার রুমে গিয়েছি আমার তাকে গুড নাইট দিতে, যে আমরা শুতে যাবো। এরকম সময় হঠাৎ করে নুপুরের শব্দটা প্রথমে আমার ওয়াইফ পাওয়া শুরু করলো। নুপুরের শব্দ পাচ্ছে, তারপর বলছে যে এরকম নুপুরের শব্দ বারান্দা থেকে আসছে, মা তুমি কি শুনতে পাচ্ছ? তখন মা একটু খেয়াল করে দেখে বলে মাও শুনতে পাচ্ছে। এবার দুজনের এরকম দেখে আমি তারপরে চিন্তা করলাম কিরকম নুপুরের শব্দ, আমি একটু খেয়াল করে দেখি। এবার আমি শুনতে পেয়ে আমার কেন জানি আচমকে একটু ভয় লাগা শুরু করলো। বলে আমি মোবাইল ফোন থেকে ইউটিউবে যে সূরা ইয়াসিন চালিয়ে দিলে নুপুরের ও বলছে খালি যে সাউন্ডটা বাড়ছে, এটা বন্ধ করো, সাউন্ডটা বাড়ছে। বলতে বলতে রাসেল ভাই সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ও চিল্লিয়ে উঠে খাটে শুয়ে আমাকে ধরতে আসছে, মারবে, যে সাউন্ডটা বন্ধ করো থেকে এটা কর। ফেসটা দেখতে সেই সময় ওর ফেসটা দেখতে কেমন বলা যায় যে রাগান্বিত হিন্দুদের, রাগান্বিত দুর্গা বলে যেরকম, ওই টাইপের, মানে বড় বড় চোখ করে এমন ভাবে যে আমাকে মেরে ফেলবে এই টাইপের একটা ফেস এক্সপ্রেশন তৈরি করে। আমরা তো ভয় পেয়েছি এটা এরকম কেন হচ্ছে। তখন আমার পাশের রুমে তো আমার ফ্রেন্ডরা ছিল, আম্মুকে বললাম কি তুমি দ্রুত যাও যে ওদেরকে ডাকতো। আম্মু কিছু চিন্তা না করে আম্মু ওদেরকে ডাকতে গেল। ওইটুকু সময় আমি ধরে রেখেছি, যদিও একটু ভয় লাগছে, বিশ্বাস করি না ভয় লাগছে। এবার ওরা আসলো, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসলে এসে দেখলো এই অবস্থা। কথা এখানে তুমি স্কিপ করে দিয়েছো, তোমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে এই প্রবলেমটা ছিল। বলবো তা ওরা আসলে এসে দেখলো যে আমার ফ্রেন্ডের ওয়াইফের এই প্রবলেমটা ছিল, যে কারণে ওরা বুঝতে পেরেছে দেখে যে আসলে এটা কি হচ্ছে। এইবার ওরা এসে সাথে সাথে বাসার যে জানলার পর্দা ওগুলো নিল, মানে এক্সট্রা যে পর্দাগুলো আমাদের রাখা থাকে ওগুলো নিজে আয়না টাইনা এগুলো যা আছে এগুলো ঢেকে দিল। ঢেকে দিয়ে পাশের বাসা থেকে বললো যে মরিচ নিয়ে আসো, কিছু জিনিসপত্র রিচুয়াল টাইপের জিনিসপত্র যেগুলো যে তারায় ভূত তারায় এরকম জিনিসপত্র কিছু নিয়ে আসলো। জিনিসগুলো করলো, কিন্তু তেমন কোনো বেনিফিট হলো না পাওয়ার কারণে ও তো আমাকে মারবে, সবাইকে মারবে এমন একটা অবস্থা। আমরা 3-4 জন বন্ধু বান্ধব, 3-4 জন আমার ফ্রেন্ড, কাজের মহিলা, আমার আম্মু, শুধু 3-4 জন মিলে আমরা ওকে ধরে রেখেছি, হাত পা ধরে রেখেছি, কিন্তু আমরা ওর সাথে জোরে পারছি না। এক পর্যায়ে হলো কি কারো একজনের কাছ থেকে, আমাদের রাস্তায় খেয়াল নেই, কোনো একজনের কাছ থেকে ওর বা পাটা ছুটে যায়, ধরে রাখতে যে বা পাটা ছুটে গেল, বা পাটা উঁচু করে খাটের উপরে একটা আঘাত করে, আস্তে করে আঘাত করার সাথে সাথে আমরা খাটে কাজের বুয়া শুদ্ধ 2-3 আমরা প্রায় 4-5 জন খাটের উপর সবাই খাটটা ভেঙে নিচে নেমে গেলে এর মধ্যে প্রায় আজান দিবে অবস্থা। এর মাঝখানে আরো কিছু কাহিনী আছে যেগুলো পার্সোনাল ইস্যুর জন্য আমি স্কিপ করে গেলাম। তা আজান দিবে এমন সময় সবকিছু একটু ঠান্ডা হলো। আমরা চিন্তা করলাম যে যাক, যেহেতু ফজরের আজান দিয়ে দিয়েছে তখন, তাহলে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গেল।
সবাই একটু নিঃশ্বাস পেলাম স্বস্তি যে এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। জি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজান শেষ হতে না হতেই আবার যা তাই শুরু। প্রথমে উঠে বসলো এবং আমরা তো সবাই অবাক। আমরা ম্যাচের কাঠি টাঠি যেভাবে যা ছোটবেলায় শুনেছি যে ম্যাচের কাঠি বা ম্যাচ দেখলে ভয় পায়, এমন ভাবে ম্যাচ নিয়ে আসছে আমার হাতে ম্যাচ। ও সুন্দরভাবে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলছে যে ম্যাচটা একটু দেখতে পারি তোমার হাত থেকে, ম্যাচটা একটু দেখি। ম্যাচটা আমি ওর হাতে দিলাম যে দেখি ম্যাচটা ছিল, যেহেতু এখন সেন্সে আছে, এখন ম্যাচটা আমার হাতে থেকে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলছে যে ম্যাচটা এখন আমার কাছে, তুমি আগুন কিভাবে জ্বালাবা। এই আবার সে একই রকম প্রবলেম শুরু। এইটা বলার পরে থেকে আবার সেই সিমটম গুলো শুরু, মারামারি কাটাকাটি, সবার মধ্যে মারতে যাচ্ছে। এরকম করতে করতে ভোর হয়ে গেল, আলো পুরোপুরি আলো উঠে গেছে সেই সময়। অনেকে হয়তো বিশ্বাস করে যে রাত্রিবেলায় শুধু এরকম প্রবলেম হয়, বাট আমরা যেটা দেখেছি প্রবলেম যাদের হয় তাদের রাত দিন দেখে হয় না। আমাদের দিন হয়ে গিয়েছে তখন আমরা সকাল 6টার দিকে আমার এক মামাকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম সমস্যা, যদি আশেপাশে কোনো ভালো হুজুর বা কেউ থাকে তাকে নিয়ে আসো। তা সে এক মাদ্রাসার হুজুরকে নিয়ে আসলো, মসজিদ প্লাস মাদ্রাসার হুজুর, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে সে আমাদের রুমে ঢুকেছে। সে জানতো না যে এটা কতটা সিরিয়াস। সে আমাদের রুমে ঢুকে ওকে ধরে কিছু সূরা পড়ছিল। তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি রুমে ঢুকছি, সে সূরা পড়ছে, মামাটা আমার সবাই ওকে ধরা। সেই অবস্থা আমি ওকে রুমে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখি ওর সেন্সলেস হয়ে গেল সূরা পড়তে পড়তে। ও বেডে বসা সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হতে হতে রুমের লাইট ফ্যান সব অফ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ও সেন্স যখন ফেরত থাকলো, লাইট ফ্যান আবার চললো। এখন হুজুর আমাদেরকে বলছে যে যাক সব সমস্যা চলে গেছে, আমি এখন আসি। তা আমরা রাসেল ভাই সে সময় বুঝতে পারিনি যে হুজুরটা নিজেই কতটা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তা আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস পেলাম আরেকবার যে যাই হোক হুজুর এসেছিল, সব সমস্যা মিটে গেছে। হুজুর চলে যাওয়ার রাসেল ভাই সর্বোচ্চ 10 মিনিট পরে আমাদের ফ্ল্যাটটা 7 তলায়, বিল্ডিং এ 7 তলার উপরে আমাদের রুমের পুরো সাইড থাই ক্লাস শুদ্ধ, পুরো আপনার জানালা দেয়াল শুদ্ধ সবকিছু কেঁপে উঠলো। কেঁপে উঠতে না উঠতে আবার সেই অর্থ হাসি দিয়ে আবার সেই প্রবলেম শুরু, পুরো সেরকম চেঁচামেচি মারতে আসা। এর মধ্যে আমরা আবার চিন্তা করলাম যে যেহেতু কিছু হয়নি, আমরা হুজুরকে আবার ফোন দিই। হুজুরকে ফোন দিয়েছি, কিন্তু হুজুর প্রথমে বলছে আসছি। এবার আধা ঘন্টা এরকম আমরা টর্চার সহ্য করলাম। করার পরে যখন হুজুরকে ফোন দিলাম, হুজুরের ফোন ধরে না। এইবার ওই জিনিসটা, ওর যে জিনটা বলছে যে হুজুর তো আর আসবে না, হাসি দিয়ে বলছে হুজুর তো আর আসবে না, হুজুর তো ভয় পেয়েছে। এইভাবে বলতেছে হুজুর তো আর আসবে না, হুজুর আমার দেখে তো ভয় পেয়েছে, আমি তো দেখা দিচ্ছি, হুজুরে তো আমি চেহারা দেখেছি। ভালো কথা। এবার আমরা কি করবো, কিছু খুঁজে নেবে। এর মধ্যে আরেকজন হুজুর আনতে তো সময় লাগবে আমাদের। এর মধ্যে আমরা কোরআন শরীফ, মুসলমানদের কোরআন শরীফ আমরা ওর বুকের উপর দিয়ে রাখলাম, যে বুকের উপর কোরআন শরীফ রেখে দেখি কি হয়, যেহেতু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ও কোরআন শরীফ শুদ্ধ, কোরআন শরীফটা জিনটা নিজে কোরআন শরীফটা হাতে নিয়ে উঠে বসে কোরআন শরীফ সরিয়ে দিচ্ছে হাতে। আর যতবার আয়না ঢাকা হচ্ছে রুমের মধ্যে, প্রত্যেকবার আয়নার পর্দা যখনই ও আসছে, বিল্ডিং কেঁপে উঠছে, থাই গ্লাস কেঁপে উঠছে, দিনের বেলা ভাই এটা কেঁপে উঠে আয়নার পর্দা পড়ে যাচ্ছে, আয়না যে কাপড় দিয়ে আমরা ঢেকে রাখছি সেই কাপড়টা পড়ে যাচ্ছে। এরপরে আরো হুজুর আনা হলো, কিছু 2-1 দিনের মধ্যে এভাবে করে চলতে থাকলো। কিছু হুজুর আনা হলো, কেউ যেটা বলে শ্মশানে পাঠা বলি দিয়েছে আমাদেরকে দিয়ে, এবং আরো কিছু জিনিসপত্র করেছে তারা। মাঝে ডক্টর দেখানো হয় যে আমার বাবাকে যখন জানানো হয় এইসব কাহিনী, তখন সে বলে যে আগে ডক্টর দেখাতে। তো আমরা এরকম করে সাভারে একটা ডক্টরকে দেখাই, সে আমার বিভিন্ন ধরনের টেস্ট দেয়। সবকিছু দেওয়ার পর যখন রিপোর্ট আসে সন্ধ্যার সময়, সব রিপোর্ট নর্মাল দেখে, তখন সে সব সিমটম গুলো জানতে চায়। দেন আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ ছিল, আমরা রাসেল ভাইকে দেখিয়েছি যেটা। হ্যাঁ, তো ওই ভিডিও ফুটেজটা আমরা ওই ডক্টরকে দেখাই। দেখানোর পরে সে নিজেই ওটা দেখে বলে যে আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। সায়েন্সের যুগে এগুলো কেউ বিশ্বাস করে না, বাট আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। এটা বলে সে জাস্ট আমাকে একটা রিল্যাক্সের জন্য একটা ঘুমের ওষুধ দেয়। আর এর মধ্যে কিছু জিনিস বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ওর আপুকে যখন জানানো হয়েছিল তখন বিষয়টা এমন সিরিয়াস হয়ে গিয়েছিল যে হঠাৎ করে ওর গলা কেউ ঠেসে ধরলে দেখা যায় না যে কে ধরছে, বাট গলার ওই জায়গায় যে মানুষের আঙুলের মতন ছাপ, 3টা আঙুলের ছাপ, গলায় 3টা আঙুলের ছাপ, স্পষ্টভাবে 3টা আঙুলের ছাপ পড়তো। যে ছাপগুলো থেকে ওর প্রায় 1.5-2 মিনিট, ইভেন 3 মিনিটের মতন সময় পর্যন্ত ওর নিঃশ্বাস বন্ধ হয়ে থাকতো, দম বন্ধ হয়ে থাকতো। যেই সিমটম গুলো থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষে আর এইভাবে করে মানে রাখা সম্ভব হচ্ছে না, এইভাবে করে যে আমরা এত বড় রিস্ক নিয়ে রাখতে পারবো না কাউকে না জানিয়ে। যেহেতু প্রথমে চিন্তা করেছিলাম হুজুর দেখালে বা কোনো কিছু ছোট কিছু করলে হয়তো এটা সলভ হয়ে যাবে, তখন আমরা ওর বাবার পাশে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর ওর বাবার পাশে যাওয়া হয়। ওখানে কাহিনী কিছু তুমি বলতে চাও? ওখানে যখন ওর বাবার পাশে যাওয়া হয়, ওর আব্বু এনারা বিশ্বাস করতো জিনিসগুলো, কিন্তু এইভাবে করে যে নিজেদের ফ্যামিলির মধ্যে হবে কখনো চিন্তা করতে পারেনি। ওখানে আমরা যাই, ওখানে গেলেও একই রকম সিনড্রোম দেখা দেওয়ার পর একবার একটা তান্ত্রিক ছিল, একটা হিন্দু, তা কি জান জটা, হয়তো তাকে আমাদের ওই অঞ্চলে জটা নামে খুব খ্যাত, সে তার কাছে যাওয়া হয়। সে গেলে বলে কি তোমার সাথে 3টা জিন আছে, তা তার মধ্যে 3টা জিন আছে, সে ছাড়িয়ে দিতে পারবে। বলতে আমাদেরকে
কিছু রিচুয়াল দেয়। রিচুয়াল দেওয়ার পরে কোনোভাবে সেই জিনিস যায় না, কিন্তু তার কাছ থেকে আসার পর আমাদের প্রবলেমগুলো আরো বাড়তে থাকে। আগে যেহেতু শুধু গলা ঠেস ধরে রাখতো, এখন মানে পুরোপুরি শরীরে মারের দাগ হয় এবং পুরো শরীরের বডিতে স্ক্র্যাচের দাগ, সেটাও 3 আঙ্গুলের। এখন এইভাবে করে চলতে থাকলে কিছুদিন পর আমরা চিন্তা করি তার 1 থেকে 2 দিন পর যেভাবে করে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা অন্য হুজুরের সাহায্য নিই। সেই হুজুরের নাম হচ্ছে তুফান হুজুর। সিরাজগঞ্জের ওদিকে যদি কেউ থাকে, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ওদিকে থাকলে তুফান হুজুর, তাকে সবাই চিনে। এই উনার সাহায্য নিয়ে উনি সর্বপ্রথম সঠিকভাবে ওর যে প্রবলেমের জিনটা সেটাকে হাজির করতে সক্ষম হয়। উনি যেদিন আসে সেদিন যখন আমাদেরকে বসায়, সাধারণভাবে আমরা প্রথমে চিন্তা করি একটা হ্যাংলা পাতলা মানুষ, দেখে মনে হচ্ছে না সে হুজুর, সে কি বা করবে, এতজনে আসছে গেছে কিছু করতে পারে না। সে ওকে বসায়, বসানোর পরে প্রথমে বিভিন্ন রিচুয়ালি ডাকে সে জিনদেরকে। ডাকলে সবাইকে বলে, আশেপাশে ওর আব্বু আমি শুদ্ধ যারা থাকে সবাইকে বলে ওকে একটু শক্ত করে ধরে রাখবেন, যেতে আমাকে আঘাত করতে পারে। আমরা সবাই ধরে রাখি। তা ডাকলে কিছু রিচুয়ালি ডাকে, ডাকার পরে আসার পরে সে একটা লাঠি নিয়ে ওর পাশ থেকে সার্কেল করে একটা। তা সার্কেলটা করার পরে আপনার জিনকে বলে তুই এবার ঠান্ডা হয়, তুই দেখ তুই এখান থেকে বেরোতে পারবি কিনা। তা তখন জিনটা ঠান্ডা হয়ে বলে কি না আমি এখন আর বেরোতে পারবো না জায়গা থেকে। বলে তুই কে। তারপর জিনের উপর কিছু টর্চার করে, জিনকে কিছুভাবে মারে, কিছু স্পেল করে বলে রাখা ভালো, সব মুসলিম স্পেল আমাদের সুরা টুরা এসব করে আঘাত করার পর বলে তুই কি এখন আমাদের সাথে কথা বলবি। তখন ও বলে হ্যাঁ রাজি আছি, আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তখন বলে তোরা কয়জন। বলে যে আমরা 3 জন। বলে যে 3 জন তো ওর মুখ থেকেই বলছে। হ্যাঁ ওর মুখ থেকে বলছে, আচ্ছা, ওয়াইফের মুখ okay. থেকে বলছে যে তোরা কয়জন। তা ওর মুখ থেকে বলছে যে আমরা 3 জন। বলে যে তোরা কারা, কি পিচাস, কি ধরনের জিন। তা বলে আমরা পিচাস। বলে পিচাস ধরনের জিনের কথা বলে আমরা পিচাস। এখন বলে যে তার মধ্যে জিন বলতেছে তার মধ্যে আমি মুসলমান আর 2 জন আছে, এরা 2 জন হচ্ছে হিন্দু। তা বলে হিন্দু। বলার পর বলে তোরা কি করে যাবে। বলে আমরা এই মেয়েকে ছেড়ে যাবো না, যেভাবে করে সাধারণভাবে অনেকেই জানে জিনরা বলে যাবো না, এই করবো না ওই করবো না, ওইভাবে বলে তখন সেই হুজুর ওই জিনের উপর আবার একটু টর্চার করে। কিছুটা টর্চার করার পরে জিনগুলো যেতে রাজি হয়। বলে হিন্দু জিন দুটা বলে সে সময় যে আমাদেরকে তো পাঠিয়েছে সেই জটা, যে জটার কাছে তোমরা গিয়েছিলা, সে জটা আমাদেরকে পাঠাইছে তোমাদের কাছে। তা বলে তাহলে তোরা চলে যাও। বলে আমরা তো যেতে পারবো না, আমরা গেলে জটা আমাদের উপর অত্যাচার করবে। তখন বলে আচ্ছা তাহলে একটা কাজ কর, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে চলে যা। পরে ওখান থেকে ওই জিন দুইটা কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ ধরে প্রতিজ্ঞা করে চলে গিয়েছে। সাথে এই যে জিনটা আমাদের এখন স্টে করছে, এই জিনটাকেও কালেমা পড়ে কোরআন শরীফ ছুঁয়ে তওবা করানো হয়েছিল যে তুই চলে যাবি। ও তওবাও করেছিল, কিন্তু ওই 2টা জিন, যে 2টা হিন্দু ছিল, ওই 2টা চলে গিয়েছে, কিন্তু এ আর যায়নি। এই কিছুদিনের জন্য অফ গেল। অফ থাকার পরে কিছুদিন পর থেকে আবার সিমটম শুরু হলো। এইবার কিছুদিন পর আবার একটা হুজুর দেখালাম আমরা এরকম সিমটম দেখতে দেখতে যে নিশ্চয় বদলে যায়। আবার একটা জিনিস দেখেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে এবং বাড়িতে পৌঁছতে না রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীপুর গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া। তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হবে টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই
যেটা লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকা ছিল, ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীপুর গ্রামে ছিল, লক্ষ্মীপুর গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল, এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে, সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারি টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগে ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু আসলে যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। অদ্ভুত ব্যাপার ছিল, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন, এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি চিন্তা করেছেন যে হয়তো কোনো মাছ হয়তো আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে, মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নেই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলা এইভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির, এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকা ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা। যখনই এভাবে বলেছে সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে, এবং ঘন অন্ধকার ছিল ওই পাশে, জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল
উনি এটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল। তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে নাকি, গতকাল কি ঘটনা ঘটলো আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছু খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসলে ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু আসলে ভাই কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসলে ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পর 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন আসলে ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিত ভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন আসলে ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করেন যে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। তখন বলেন এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, তো এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেনি, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসেন, বলছেন আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বড় দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো কোনো দুষ্ট চিহ্ন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করে নাকি, এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্য যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটে, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে আসলে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। যাই হোক উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে
জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান থেকে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো, এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপর ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখুন দরজার সামনে কি যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যায়। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে করতে থাকে, এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে, সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাতে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারা বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখন ওনার সাথে ঘটনাটা চলছে, তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশিক মাহমুদ, রাজশাহী বলছি। ঘটনাটি আমার কাছে কালেক্টেড করা, এবং যে ঘটনাটা বলেছেন নাম পরিচয় না বলার স্বার্থে, এবং এটি একটা নাইট গার্ড আঙ্কেলকে অনেক জোরাজুরি করার পর ঘটনাটি বলে, এবং আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে শেয়ার করছি। তখন 2009 সাল ছিল, এবং আঙ্কেলের ছেলে যে ছিল সে 7ম শ্রেণী প্রায় শেষের দিকে, এবং 8ম শ্রেণীতে উঠবে এমন অবস্থায়। তো সে ভাই ছোট থেকেই শুনতো যে তাদের বাসার পাশে যে গাছটা রয়েছে একটা লিচু গাছ ছিল, তো লিচু গাছটা অনেক পুরনো, এবং সেখানে লোককথায় প্রচলিত ছিল যে সেই গাছে নাকি জিন থাকে, বই থাকে, এবং অনেকে অনেক আওয়াজ শুনতো, অনেক কিছু দেখতো। তো সে ভাইয়ার ছোট মানে যে যার ঘটনা যাকে নিয়ে তাকে আমি ভাইয়া বলে সম্বোধন করছি, তো সে ভাইয়া ছোট থেকে মানে এটা নিয়ে কৌতূহল, তো সে দেখবে। তো একদিন কি করে বসে তার কৌতূহলটা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এবং সে একটি আমরা যে তরকারি কাটা যেটা ব্যবহার করি হাইসা টাইপের বটি টাইপের, তো সেটা নিয়ে এই লিচু গাছের একটা ডাল এলো কথাটি কোপাতে থাকে। কোপানোর পরে কি হয়েছিল কি যে গাছটি তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে, বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বনশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি, এবং তার হাজবেন্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজবেন্ড ছিল না, তো তাদের বাসা গোছাতে গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে, এমন সময় থেকেই আর কি ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে, এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ এটা বন্ধ হচ্ছে না, ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো ওই যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পয়সা সরাবার বলে যে তুই যা উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাতের কিছু বাটাবাটি করতে রাতের বেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে, তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের বাসার 5 তলাটা মানে 6টা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তলাতে। তো সে খুব অবাক হয়ে যায়, তারা এত শব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে, তো রাতের বেলা তিনি
এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচন্ড জানালা দিয়ে প্রচন্ড শব্দ। রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর রাত্রেবেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিনও তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তাদের ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পর হঠাৎ করে প্রচন্ড জোরে শব্দ, এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজবেন্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কি আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল। হতে হতে একটা পর্যায়ে তারা চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন, রাত মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা। ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজবেন্ড আবারও নাই, তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজবেন্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চা তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজবেন্ড বাসায় ছিল সকালবেলা। তো গোসল করে, ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানিয়ে, তো বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কি ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন? যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়, তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে সেটা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন ওই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন, ঠিক আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বুঝতে আসলে, ঠিক পরের দিন সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হতে যে বেরোতে যায়, দেখে তার সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে দরজাটা লেগে গেছে, আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান খুললে এরকম শব্দ পাওয়া যায় না, বাসা সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যাবে বাথরুম ভিতরে এসে দরজা জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনে খুলে দেয়, কে দরজা লাগাইছে বা লাগাইলো কে। তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন করছে, কি কারণে করছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলো ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকম ভাবে তো থাকা সম্ভব নয় বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে, বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো। আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন, তার সাথে কি জানি সিজদা দিচ্ছে। তা আপনি যখন জামাত পড়বেন, আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছিল যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম কিছু ফিল করে। তো তিনি বললেন যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে। আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এইসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ, মানে তার ঘুমানোর আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বেরোতে হবে, তুমি আমাকে উঠাই দিও। তো তিনি ঘুম থেকে ওঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজবেন্ডকে জাগাই দিচ্ছিস না কেন, তোকে তো জাগাই দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা পার হয়ে 7টা বেজে গেছে, যে তার আর ঘুমায় না। কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে কানে শব্দটা পেয়েছিল, সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর হাজবেন্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন? বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগাই দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজবেন্ড শশে ঘুমের রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, তখন প্রায় পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিসফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো, হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোন একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারে না, ভুলে গেছিল। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। তার ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ ঘুমোতে। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন, এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন।
তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতা শব্দ, দরজা আমার ব্যালকনির সামনে দরজা প্রচন্ড ধপধপা ধাক্কাধাক্কি শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে কথা বলো। কথা বলার পর সেই ইমাম বলো যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, বলে যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি মানে দক্ষিণ সাইডে নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসছে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজবেন্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে শিফট করে ফেলবে। তো শিফট করে ফেলার পর ওই বাসার দারোয়ানের তো প্রায় অনেকদিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসেবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বললো যে আপা আমি একটা খবর পেলাম বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজবেন্ড ওয়াইফ তার বাচ্চা সব উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজবেন্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগটা গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসা থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটা আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মোড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মোড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা আসলে ভাই। যদি আমি অনেক কিছু স্কিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না আসলে ফার্স্ট মিনিট, হাত ব্যথা করছে খুব। হ্যাঁ, শেষ তখন থেকে এটার সাথে কি কোনো রিলেশন? গাড়ি না, বাসা গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখলাম যে এবং এই মোবাইল ফোনটা পড়ে যাচ্ছিল, পরেও নাই। জাস্ট আমি হাতটা দিয়ে মোবাইল ফোনটা ধরতে গেলাম, আমার হাতটা এমন ভাবে মচকে গেল, আমি এখন পর্যন্ত ব্যথা, এখনো ব্যথা করছে। খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারলাম না, স্যাটিসফাইড না। লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারিনি। হ্যাঁ, বলতে পারেন। এবং আপনি ঢোকার পরে বলছিলেন যাচ্ছে কোনো কিছু মনে পড়ছে না ঠিক মতো। তারপর আমি সেকেন্ড ঘটনা বেশ চেষ্টা করেছি মনে করে বলার জন্য, থার্ডটা প্রপারলি বলতে পারি না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। প্রচন্ড ব্যথা। আমরা চলে যাই আপনাদের কাছে আরেকবার। আমরা একটু বলি যে আপনারা খুব ছোট করে যদি বলি যে আপনাদের এখন আসলে কোন ধরনের সমস্যা ফেস করছেন আপনারা এই মুহূর্তে মানে এই প্রতিদিনই আপনাদের বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলো বলুন, তাহলেই আমার মনে হয় যে সবাই বুঝতে পারবেন। কারণ আমরা শুরুটা শুনেছি, মোটামুটি সবাই বুঝতে পেরেছে যে অনেকদিন ধরে এই সমস্যাটা চলছে, কিন্তু এখন ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু বলবেন। ইদানিং যে প্রবলেমগুলো হয় সেটা দেখা যাচ্ছে, হঠাৎ বসে আছি সবার সাথে গল্প করছি, হঠাৎ করে পুরো গায়ে একদম গলা থেকে শুরু করে পা পর্যন্ত জাস্ট 3 আঙ্গুলে স্ক্র্যাচ পড়ে। আর দেখা যায় আমি কথা বলছি, আমি শুনতে পাচ্ছি যে আমি বাংলায় কথা বলছি, বাট আশেপাশে যারা থাকে তারা শুনছে যে না আমি বাংলায় কথা বলছি না, উর্দুতেও কথা বলছি না। একটা যেটা আমি বলেছিলাম, এটা কিছুটা